রাফায়েল টুডু রান মেক করেছেন, একাই এগিয়ে যাচ্ছেন, একেবারে বরফ কাটা জাহাজের মতো ঢুকে পড়েছেন, গোলের সম্ভাবনা, দারুণ ফিনিশ রাফায়েল টুডু। সাঁওতাল গ্রামের ধুলোমাখা মাঠ থেকে শুরু আজ বাংলাদেশ ফুটবলে এক উজ্জ্বল নক্ষত্রের নাম রাফায়েল টুডু। তিনি প্রমাণ করেছেন স্বপ্নের কোনো জাতি, ধর্ম বা পরিচয় নেই। রাফায়েল টুডুর স্বপ্ন বাংলাদেশে হয়ে একদিন বিশ্বকাপে খেলবেন। ভাবা যায় যে ছেলেটিকে গ্রামের লোকেরাই একসময় বলেছিল ফুটবল খেলে কি হবে, দিন শেষে তো কৃষিকাজই করতে হবে, সেই ছেলেটি আজকে পুরো সাঁওতাল জনগোষ্ঠীর গর্ব হয়ে উঠেছে। যে ছেলেটি গোল পোস্টের নিচে দাঁড়িয়ে নিজের ভাগ্যকে মেনে নিতে বাধ্য হয়েছিল, সেই ছেলে আজকে স্ট্রাইকার হয়ে একের পর এক গোল করে বেড়াচ্ছে। এমনটা হয়তো নিজেই ভাবেনি। এই গল্প শুধু শূন্য থেকে তারকা হয়ে ওঠার নয়, এই গল্প সব প্রতিকূলতাকে জয় করে নিজের পরিচয় প্রতিষ্ঠা করার। রাফায়েলের জন্ম ও বেড়ে ওঠা রাজশাহী গোদাগাড়ী উপজেলার আমতলীপাড়া নামের এক সাঁওতাল গ্রামে। ধান খেয়ে তার মাটির গন্ধে ভরা সেই শান্ত গ্রামেই এক সাধারণ কৃষক পরিবারে তার জন্ম। বাবা মানিক টুডু নিজেই ফুটবল ভালোবাসতেন, আর সেই ভালোবাসা তিনি ছোট বয়সেই ছেলের মনে বুনে দিয়েছিলেন। 4 ভাই আর 2 বোন, বাবা মা সহ 8 জনের বিশাল সংসারে দুবেলা ঠিকমতো খাবার জোটানোই ছিল এক বিরাট চ্যালেঞ্জ। সেখানে ফুটবল খেলা ছিল বিলাসী এক স্বপ্ন। রাফায়েলের চারপাশের পৃথিবীটা ছিল বেশ কঠিন। গ্রামের বেশিরভাগ মানুষই অন্যের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করে, তার ভাইয়েরাও কৃষিকাজ করেন। এমন পরিবেশে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখাটা ছিল প্রায় অসম্ভব। গ্রামের অনেকেই কটু কথা বলতো, পরামর্শ দিত এইসব ছেড়ে দিয়ে বাবা মায়ের সাথে কৃষিকাজে মনোযোগ দিতে। তবে এই স্বপ্নের পথেই নেমে আসে তার জীবনের সবচেয়ে বড় আঘাত। সালটা সম্ভবত 2017। একদিন অসুস্থ বাবাকে বাড়িতে রেখে তিনি অনুশীলনে গিয়েছিলেন। বাড়ি ফিরে এসে শোনেন তার বাবা আর এই পৃথিবীতে নেই। পৃথিবী ছেড়ে চলে গেলেন তার জীবনের প্রথম কোচ। বাবার শেষ সময়ে পাশে থাকতে না পারার যন্ত্রণা আর অপরাধবোধ তাকে আজও তাড়িয়ে বেড়ায়। বাবার মৃত্যুর পর সংসারের দায়িত্ব আর নিজের স্বপ্নের টানাপোড়েনে এক কঠিন বাস্তবতার সামনে পড়েন রাফায়েল। বাবার মৃত্যুর পর ফুটবল প্রায় ছেড়ে দিয়েছিলেন রাফায়েল, কিন্তু বড় ভাইয়ের সমর্থনে তিনি আবারও মাঠে ফেরেন। 2019 সালের দিকে তিনি রাজশাহী কিশোর ফুটবল একাডেমিতে ভর্তি হন, কিন্তু এখানেও তার স্বপ্নের পথটা সহজ ছিল না। তার গড়ন দেখে কোচ তাকে গোলকিপার হওয়ার পরামর্শ দেন। এভাবে শুরু হয় তার জীবনের আনুষ্ঠানিক ফুটবল ক্যারিয়ার, গোল পোস্টের নিচে গোল বাঁচানোর দায়িত্ব নিয়ে। কিন্তু রাফায়েলের মন পড়ে থাকতো মাঠের ওই প্রান্তে, গোল করে নায়ক হওয়ার স্বপ্নে। সেই বছরই পকেটে মাত্র 700 টাকা নিয়ে এক রাতে ঢাকায় পাড়ি জমান রাফায়েল। তার লক্ষ্য ছিল দেশের ফুটবলের দ্বিতীয় স্তর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে খেলা। সুযোগও পেয়ে যান ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে, তবে সেই গোলকিপার হিসেবেই। 2020-21 মৌসুমে ক্লাবের তৃতীয় পছন্দের গোলকিপার হিসেবে তিনি মাঠে নামার সুযোগ খুব কমই পেতেন। যে কয়েকটি ম্যাচের সুযোগ পেয়েছিলেন সেগুলোতে দল বড় ব্যবধানে হেরে যাওয়ায় তার আত্মবিশ্বাস প্রায় তলানিতে ঠেকে। পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় আর গোলকিপার হিসেবে উন্নতি করতে না পারার হতাশা তাকে রাজশাহীতে ফিরিয়ে আনে। ঢাকায় ব্যর্থ হয়ে গ্রামে ফিরে আসাটা ছিল রাফায়েলের জন্য এক কঠিন সময়, কিন্তু এখানেই তার গল্পটা নাটকীয়ভাবে মোড় নেয়। একাডেমিতে গোলকিপার হিসেবে অনুসরণ করলেও তিনি স্থানীয় টুর্নামেন্টগুলোতে খেলতে শুরু করেন স্ট্রাইকার হিসেবে। তার ভেতরের গোল করার তীব্র ইচ্ছাটা যেন এখানে মুক্তির পথ খুঁজে পায়। এমনই এক টুর্নামেন্টে তিনি নিজের একাডেমির বিপক্ষেই গোল করে বসেন। যে কোচ তাকে গোলকিপার বানিয়েছিলেন সেদিন তিনিই প্রথম স্ট্রাইকার রাফায়েলের ঝলক দেখেন। এই ঘটনায় তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। কোচ তাকে স্ট্রাইকার হিসেবে খেলার সুযোগ করে দেন এবং সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। লিওনেল মেসির খেলা দেখে অনুপ্রাণিত হয়ে তিনি পুরোপুরি স্ট্রাইকার হিসেবে নিজেকে গড়ে তুলবেন বলে সিদ্ধান্ত নেন। এই আত্মবিশ্বাস নিয়েই তিনি আবার ঢাকার ফুটবলে ফেরেন এবং সুযোগ পান ফকিরপুল ইয়াং মেন্স ক্লাবে। কিন্তু এখানেও শুরুটা মসৃণ ছিল না। লিগের প্রথম 5টি ম্যাচে তাকে 1 মিনিটের জন্য মাঠে নামানো হয়নি। কিন্তু এত বাধার পরেও তিনি কিভাবে টিকে রইলেন, উত্তরটা এলো 6ষ্ঠ ম্যাচে। উত্তরা এফসির বিপক্ষে কোচ তাকে মাঠে নামিয়ে দেন, আর মাঠে নেমেই যেন এক বিস্ফোরণ ঘটালেন রাফায়েল। একাই করেছিলেন 4টি গোল। যে ছেলেটি সুযোগের অভাবে হারিয়ে যেতে বসেছিল, সে এক ম্যাচেই বুঝিয়ে দিল সেই ইতিহাস করতে এসেছে। রাফায়েলের এই অবিশ্বাস্য ঘুরে
ঘুরে দাঁড়ানোর গল্প যদি আপনাকে এক মুহূর্তের জন্য অনুপ্রাণিত করে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এমন আরও অনেক লুকিয়ে থাকা প্রতিভার গল্প সামনে আনতে উৎসাহিত করবে। উত্তরা এফসির বিপক্ষে সেই ম্যাচের পর রাফায়েল টুডু আর সাইড বেঞ্চের খেলোয়াড় ছিলেন না, তিনি হয়ে ওঠেন ফকিরেরপুল ক্লাবের তুরুপের তাস। একের পর এক ম্যাচে গোল করতে থাকেন তিনি। সেই মৌসুমে তিনি 9 ম্যাচে 12টি গোল করে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় 2 পুরস্কারই জিতে নেন। যে লিগে তিনি একদিন গোলকিপার হিসেবে ব্যর্থ হয়েছিলেন, সেই লিগেই তিনি ফরওয়ার্ড হিসেবে নিজেকে প্রমাণ করলেন। তার এই সাফল্য শুধু বিসিএলেই থেমে থাকেনি। ইস্পাহানি প্রথম আলো আয়োজিত তৃতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে তিনি গণবিশ্ববিদ্যালয়ে হয়ে খেলেন। সেখানেও তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। 5 ম্যাচে 8 গোল করে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় 2টি পুরস্কারই নিজের করে নেন। এই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল টিভিতে সরাসরি সম্প্রচারিত হয়েছিল। রাজশাহীর আমতলীপাড়ায় তার মা এবং গ্রামের সবাই মিলে টিভিতে তাদের ঘরের ছেলে তারকা হয়ে ওঠার গল্প দেখেন। পরবর্তীতে দেশের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো বড় দলের সাথে চুক্তিবদ্ধ হন। রাফায়েল টুডুর গল্পটা শুধু একজন ফুটবলারের ব্যক্তিগত সাফল্যের কাহিনী নয়, তার এই উত্থান সাঁওতাল জাতিগোষ্ঠীর জন্য এক বিরাট অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন যে প্রতিভা আর কঠোর পরিশ্রম থাকলে কোনো বাধাই স্বপ্ন পূরণের পথের অন্তরায় হতে পারে না। একটা সময় যারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত, তারাই এখন তাকে নিয়ে গর্ব করে। তার মা মাকলু হেমব্রেম এখনও মাটির ঘরেই থাকেন, আর ছেলের সাফল্য মানুষের অভিনন্দনে আপ্লুত হয়ে যান। দর্শক, আমি এ পর্যায়ে কথা বলছি রাফায়েল টুডুর জন্মদাত্রী মায়ের সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? আপনি রাফায়েল টুডুর মা। রাফায়েল টুডু বাংলাদেশের একজন খ্যাতিমান ফুটবলার। এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি, কেমন লাগে? ভালো লাগে। মানুষ যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় বলে এটা রাফায়েল টুডুর মা, শুনতে ভালো লাগে না? তো আপনার ছেলে কত দূর পর্যন্ত গেলে আপনি খুশি হবেন, মানে খেলোয়াড় হিসেবে কত দূর আগালে, মানে ন্যাশনাল টিমে খেললো দেশের হয়ে, আপনার খুব ভালো লাগবে, তাই না? খুব ভালো লাগবে। এখন কি বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে বাড়িতে? একবার আসে, একবার যেদিন থেকে আসে সেদিন থেকে বাড়ি, রাত আর 12টা আর 10টা এরকম আসে। সে সবার সাথে আড্ডা দেয় একবারে। হ্যাঁ, তো এই সাঁওতাল আদিবাসী হিসেবে যে আপনার ছেলে এত দূর গেল, সেই হিসেবে আপনার ফিলিংসটা কেমন, অনুভূতিটা কেমন? খুবই খুশি। তো এমন হয়নি যে সব সময় খেলতে খেলতে এদিক ওদিক চলে যেত, আপনি নিষেধ করেন নাই? অনেক সময় গ্রামে হয় কি যে বাচ্চারা বেশি খেলতে গেলে ওই যে কঞ্চি নিয়ে পিটাইতে যায়, এরকম পিটাইছেন? মানে আপনারা খেলতে দিছেন? দর্শক, রাফায়েল টুডুর মায়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ওনারা রাফায়েল টুডুকে খেলতে কখনো বাধা দেননি, কিন্তু আমরা গ্রামের চিত্র দেখেছি। আমরাও ছোটবেলা যখন খেলতে যেতাম, তখন আমাদের মায়েরা বিশাল একটি কঞ্চি নিয়ে পিঠের উপর বাড়ি দিত যাতে খেলতে না যায়। আসলে গ্রামের এইরকম একটা চিত্র কমন, কিন্তু রাফায়েল টুডুর ক্ষেত্রে সেটা ব্যতিক্রম ছিল। তাই আজ রাফায়েল টুডু একটা ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে পরিচিত হয়েছে। শুধু বাংলাদেশে না, সাঁওতাল আদিবাসীদের জন্য একটা ব্র্যান্ড। বাংলাদেশের ক্লাব ফুটবলে যেখানে ভালো মানের দেশি স্ট্রাইকারের অভাব, সেখানে রাফায়েল টুডু এক নতুন ভরসার নাম। এখন তার একটাই স্বপ্ন, একদিন গায়ে জড়াবেন লাল সবুজের জার্সি এবং জাতীয় দলের হয়ে খেলবেন বিশ্বকাপে। ধানক্ষেত থেকে ঢাকার সবুজ গালিচায়, গোলকিপারের গ্লাভস থেকে গোল্ডেন বুট, রাফায়েল টুডুর জীবন এক অবিশ্বাস্য রূপকথার মতোই। তার গল্প আমাদের শেখায় নিজের উপর বিশ্বাস রাখলে যে কোনো কিছুই অর্জন করা সম্ভব। গোলকিপার থেকে স্ট্রাইকার হয়ে তিনি শুধু নিজের খেলার পজিশনই বদলাননি, বদলে দিয়েছেন নিজের ভাগ্যকেও। তার জীবনের প্রতিটি সংগ্রাম আর প্রতিটি সাফল্য এটাই প্রমাণ করে, স্বপ্ন দেখার সাহস থাকলে সেই স্বপ্ন সত্যিও হয়। রাফায়েল টুডুর এই অবিশ্বাস্য জীবন সংগ্রাম থেকে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি? নিচের কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই অসাধারণ গল্পটি ছড়িয়ে দিন। ধন্যবাদ।